বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। ক্ষুব্ধ ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষেপণাস্ত্র সংকটে ইউরোপ, সুবিধাজনক অবস্থানে রাশিয়া। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন যখন ২০২৪ সালের জুলাই মাসে ঘোষণা করেছিলেন ইউরোপ টমাহক ক্ষেপণাস্ত্র পাচ্ছে, তখন মহাদেশটিতে থাকা তার মিত্ররা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। প্রায় ২৫০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো জার্মানিতে মোতায়েন করার কথা ছিল। এই সিদ্ধান্তকে ইউরোপে ন্যাটোর প্রতি আমেরিকার অঙ্গীকারের একটি বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়েছিল। বাইডেন সেদিন যা মুখে বলেননি, কিন্তু ন্যাটোর সেনাপ্রধানেরা খুব ভালো করেই জানতেন, সেটা হলো রাশিয়ার হাত থেকে নিজেদের রক্ষা করার ক্ষেত্রে ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতার যে মারাত্মক ঘাটতি ছিল এই টমাহক ক্ষেপণাস্ত্র তা পূরণ করতে যাচ্ছিল। ইউরোপের কাছে সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য টমাহক এবং একই ধরনের দূরপাল্লার অস্ত্রের মজুদ আছে, কিন্তু রাশিয়ার অভ্যন্তরে থাকা ডুবোজাহাজ রাখার ঘাঁটি, সাবমেরিন পোর্ট এবং বিমান ঘাঁটির মতো গভীর লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার জন্য প্রয়োজনীয় ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য সমকক্ষ কোনো অস্ত্র তাদের ছিল না। অন্যভাবে বলতে গেলে টমাহক ক্ষেপণাস্ত্রগুলো ছিল অপরিহার্য, আর এগুলো যত দ্রুত জার্মানিতে মোতায়েন করে রুশ ঘাঁটিগুলোর দিকে তাক করে রাখা যেত ততই ভালো ছিল। কিন্তু ২ বছর পর বর্তমান পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। চলতি মাসের শুরুতেই জার্মানির সঙ্গে এক বিতণ্ডার জেরে টমাহক সরবরাহ বাতিল করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ইউরোপীয় মিত্রদের স্তম্ভিত করে দিয়েছেন। এর ফলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ইউরোপের দুর্বলতা আবারও প্রকাশ হয়ে পড়েছে। বার্লিনকে এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। তারা হয় আবার আমেরিকানদের কাছে ফিরে গিয়ে ক্ষেপণাস্ত্রের জন্য অনুনয় বিনয় করতে পারে, অন্য কোথাও থেকে একই ধরনের অস্ত্র সংগ্রহ করতে পারে, অথবা যৌথ ইউরোপীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারে। জার্মানি একই সঙ্গে এই ৩টি পথই অনুসরণ করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। এটি হয়তো পরিস্থিতি কতটা গুরুতর তারই ইঙ্গিত দিচ্ছে। দ্য টেলিগ্রাফ জানতে পেরেছে যে দেশটি শেষ পর্যন্ত জার্মানিকে উদ্ধার করতে এগিয়ে আসতে পারে এবং ইউরোপকে একটি অন্তর্বর্তীকালীন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে পারে, সেটি হল ইউক্রেন। বার্লিনের একটি দূতনৈতিক সূত্র দ্য টেলিগ্রাফকে বলেছে, জার্মানি এখনও এটি কেনার অথবা লাইসেন্স নিয়ে জার্মানিতে উৎপাদন করার চেষ্টা করছে, কিন্তু আরেকটি বিকল্প হল ইউক্রেনের সঙ্গে কাজ করা। ওয়াশিংটনের সঙ্গে চুক্তি। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন। এই সফরে মার্কিন প্রশাসনের মন গলানোর চেষ্টা করবেন তিনি। বাইডেন প্রশাসনের প্রস্তাবে ক্ষেপণাস্ত্রগুলো নির্দিষ্ট সময় পর পর মোতায়েন করার কথা থাকলেও পিস্টোরিয়াস আশা করছেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি টমাহক ক্ষেপণাস্ত্র কিনতে পারবেন। বার্লিনের রাজনৈতিক মহলের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সম্পর্ক এতটাই খারাপ যে জার্মান প্রতিরক্ষামন্ত্রী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে একটি বৈঠক নিশ্চিত করতেই হয়তো হিমশিম খাবেন। আর এই কারণেই হয়তো জার্মান কর্মকর্তারা ওয়াশিংটনে অস্বাভাবিকভাবে দীর্ঘ ৪ দিনের সফরসূচি ঠিক করেছেন। এর উদ্দেশ্য হল হেগসেথের কার্যসূচিতে একটি বৈঠকের সুযোগ পাওয়ার সম্ভাবনা যাতে বাড়ানো যায়। এমনকি প্রতি ইউনিট আনুমানিক $৩৪ লাখ মূল্যের এই টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রি করতে যুক্তরাষ্ট্র যদি রাজিও হয়, তবুও অন্যান্য সমস্যা রয়েই যাচ্ছে। এর মধ্যে বড় একটি সমস্যা হল আমেরিকানরা এর জন্য চড়া দাম বা বাড়তি অর্থ দাবি করতে পারে। চিন্তন প্রতিষ্ঠান ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের জার্মানির নিরাপত্তা বিশেষজ্ঞ রাফায়েল লস টেলিগ্রাফকে বলেন, বুন্দেসভিয়ারের নিজস্ব মালিকানার জন্য টমাহক কেনার যে কোনো চুক্তি হলেও ২০২৯ সালের আগে সেগুলো জার্মান বাহিনীর হাতে পৌঁছাবে না। আর ধারণা করা হচ্ছে সরবরাহের এই সময়সূচিও ইরান যুদ্ধের আগে ঠিক করা হয়েছিল। রাফায়েল বলেন, যেহেতু যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে বিপুল সংখ্যক টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তাই নতুন সরবরাহের ক্ষেত্রে বিলম্ব হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এছাড়া এটি তখনও একটি মার্কিন সরবরাহকৃত সক্ষমতা হিসেবেই থাকবে, যার ব্যবহার এবং অন্য দেশে হস্তান্তরের ক্ষেত্রে মার্কিন বিধিনিষেধ বহাল থাকবে। উদাহরণস্বরূপ, মার্কিন অনুমতি ছাড়া জার্মানি এগুলো ইউক্রেনকে দিতে পারবে না। বলা হচ্ছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় ৮৫০টি টমাহক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর ফলে জাপান এবং দক্ষিণ কোরিয়া ইতিমধ্যেই তাদের অর্ডার করা ক্ষেপণাস্ত্র সরবরাহের ক্ষেত্রে বিলম্বের সম্মুখীন হচ্ছে। এসব দুর্বলতা সত্ত্বেও টমাহক ক্ষেপণাস্ত্র সরাসরি কিনে নেওয়াকেই এখনও জার্মানির জন্য সবচেয়ে পছন্দের সমাধান হিসেবে দেখা হচ্ছে। রাফায়েল ব্যাখ্যা করে বলেন, আমেরিকার এই সক্ষমতাটি যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত, বর্তমানে সহজলভ্য এবং এটি ইতিমধ্যে উৎপাদিত হচ্ছে। জার্মানি বা ইউরোপের যে কোনো নিজস্ব উদ্যোগ বাস্তবায়ন করতে অনেক বছর সময় লেগে যাবে। নিজেদের সামর্থ্যের উপর ভরসা করা। যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের সঙ্গে আলোচনার পাশাপাশি জার্মানি এমন একটি প্রকল্পকে গতিশীল করতে চায়, যা বাইডেন প্রশাসনের টমাহক প্রতিশ্রুতির প্রায় একই সময়ে ঘোষণা করা হয়েছিল। ইউরোপিয়ান লং রেঞ্জ স্ট্রাইক অ্যাপ্রোচ নামের এই প্রকল্পটি মূলত ইউরোপের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ঘাটতির একটি স্থায়ী সমাধান হিসেবেই ভাবা হয়েছিল। এক্ষেত্রে বাইডেনের টমাহকের প্রতিশ্রুতিটি ছিল একটি সাময়িক ব্যবস্থা। ইটালি, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, সুইডেন এবং যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করে নেওয়া এই কর্মসূচির প্রাথমিক লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে ইউরোপের নিজস্ব প্রযুক্তিতে ২০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করা।
এই কর্মসূচিকে আরও দ্রুত এগিয়ে নেওয়া হয়তো সম্ভব, তবে আমেরিকান এবং ইউক্রেনীয়দের সাহায্য ছাড়া এটি খুব দ্রুত প্রস্তুত হয়ে যাবে এমন আশা ক্ষীণ। একটি কূটনৈতিক সূত্র দ্য টেলিগ্রাফকে বলেছে এটি অসম্ভব নয়, কিন্তু সময় সাপেক্ষ। এর জন্য বর্তমান সময়সীমার চেয়েও বেশি গতি বাড়াতে হবে। 6 মাসের মধ্যে এটি করা অসম্ভব কাজ। এখন অন্তত একটি নির্দিষ্ট মেয়াদের অন্তর্বর্তী সমাধান খুঁজে বের করাই প্রাধান্য। ইউক্রেনকে সঙ্গে নিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যেও অনেক কিছু করা সম্ভব। ইউরোপের অস্ত্রাগারে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাইডেন্ট 2 এবং ফ্রান্সের M51, এই দুটি সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এছাড়া জার্মানির আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র তাওরাস কেপিডি 350। তবে এই তিনটি ক্ষেপণাস্ত্রই রাশিয়ার RS-28 সারমাতের তুলনায় ম্লান। আনুমানিক ৩৫,০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির চলতি সপ্তাহে একটি সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। এলসা প্রকল্পটিকে সঠিকভাবে কার্যকর করতে আরও অনেক ক্যাপাবিলিটি গ্যাপ বা প্রতিরক্ষা দুর্বলতা পূরণ করা প্রয়োজন। এর মধ্যে একটি হল ইউরোপ মহাদেশে একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল বা C2 কাঠামো তৈরি করা, যা নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটির আঘাত হানার লক্ষ্যবস্তুগুলো খুঁজে বের করবে। দ্য টেলিগ্রাফ মনে করে এটি ওয়েস্টার্ন জয়ানের পলিটিক্যাল ডিসিশন মেকিং সংস্থা ন্যাটো আটলান্টিক কাউন্সিলের আদলে সম্পূর্ণ ইউরোপীয় একটি সামরিক সংস্করণ হিসেবে কাজ করতে পারে। উন্নতির প্রয়োজন রয়েছে এমন অন্যান্য ক্ষেত্রগুলো ক্ষেপণাস্ত্রের মতো মনোযোগ আকর্ষণকারী না হলেও সমান গুরুত্বপূর্ণ, যেমন ইউরোপের স্যাটেলাইট যোগাযোগ নেটওয়ার্ক এবং ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করে ইউরোপের ন্যাটোর অধিকারীরা তাদের ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতাও জোরদার করতে চান। এর মধ্যে একটি হল সাপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্সেস। সিয়ার্ডের সবচেয়ে নজরকাড়া দৃষ্টান্তটি পাওয়া যায় ভেনেজুয়েলাতে। আমেরিকানরা কারাকাসে মাত্র ২০ মিনিটের মধ্যে আকাশ প্রতিরক্ষা এবং কমান্ড ব্যবস্থা গুড়িয়ে দিয়েছিল। এটি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণে আমেরিকান সামরিক বাহিনীর কাজটি সহজ করে দিয়েছিল। সম্পর্কের এই ফাটলের প্রভাব কেন বেশি? সহজ চোখে দেখলে মনে হতে পারে টমাহক ক্ষেপণাস্ত্র নিয়ে এই সংকটের সূত্রপাত হয়েছিল জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেটসের নিজের এলাকা জাওয়ারল্যান্ডের একটি স্কুল পরিদর্শনের সময় করা কিছু বেফাঁস মন্তব্য ঘিরে। ভুল বা বেফাঁস মন্তব্য করার অভ্যাস থাকা মেটস বলেছিলেন, ইরান তাদের বিচক্ষণ বা চতুর আলোচনা কৌশলের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে হেনস্থা করছে। অনেকের কাছে কথাটি সত্য মনে হলেও ইউরোপীয় ইউনিয়নের নেতারা খুব ভালো করেই জানেন যে আমেরিকার খামখেয়ালি মেজাজের প্রেসিডেন্টকে অসম্মান করার পরিণতি কখনোই ভালো হয় না। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মেটসের বিরুদ্ধে একের পর এক তিক্ত আক্রমণ চালানোর পর ট্রাম্প জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। এরপরই তিনি বাইডেন আমলের টমাহক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত প্রতিশ্রুতিটিও বাতিল করেন। মেটসের সমালোচকরা দাবি, রাশিয়ার সঙ্গে নজিরবিহীন উত্তেজনার এই সময়ে তার এই বেফাঁস কথাবার্তা ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি বড় আঘাত এনেছে। তবে জার্মানি নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই বাগবিতণ্ডা মূলত ট্রাম্প ও তার অনুসারীদের দীর্ঘমেয়াদে ইউরোপ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একটি লক্ষণ মাত্র। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্যারিস ভিত্তিক সিনিয়র ফেলো উলরিকে ফ্র্যাঙ্কে বলেন, ট্রাম্প অত্যন্ত দ্রুত ও তীব্র প্রতিক্রিয়া দেখান। এমন নয় যে ট্রাম্পকে অপমান করার জন্য মেটস খুব বেশি কিছু করেছিলেন, এটি তুলনামূলক একটি সাধারণ মন্তব্য ছিল। তিনি হয়তো এক সপ্তাহের মধ্যেই এটি করার জন্য অন্য কোনো অজুহাত খুঁজে নিতেন। ট্রাম্প দীর্ঘদিন ধরেই ইউরোপ থেকে মার্কিন সেনা কমিয়ে আনার ইচ্ছা পোষণ করে আসছেন। তার প্রথম মেয়াদে তিনি জার্মানি থেকে ১২,০০০ সেনা প্রত্যাহারের জন্য একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন, যদিও তা কখনোই কার্যকর হয়নি। পশ্চিমী কর্মকর্তাদের মতে এই ধরনের ঘটনাগুলো প্রমাণ করে যে আমেরিকার সামরিক শক্তির ওপর তীব্র নির্ভরতা কাটিয়ে ওঠা ইউরোপের জন্য কতটা জরুরি হয়ে পড়েছে। তারা সতর্ক করেন, ট্রাম্পের মেয়াদের অবসান ঘটলেও তার রাশিয়া বান্ধব মাগা অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলন পরবর্তী রিপাবলিকান নেতৃত্ব বা প্রার্থী ঠিক করবে। যুক্তরাষ্ট্র জার্মানি সম্পর্কের বিষয়ে ফ্র্যাঙ্কে বলেন, এই সম্পর্ক আর জোড়া লাগানো সম্ভব বলে আমি মনে করি না। পারস্পরিক বিশ্বাস হারিয়ে গেছে। জার্মানির মনে এই যে বিশ্বাস ছিল তাদের বড় ভাই আমেরিকা সর্বদা পাশে থাকবে, তাও এখন শেষ।